আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করা হবে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মাধ্যমে। একটি টিভি চ্যানেলকে ট্রাম্প বলেন রাশিয়া নিয়ে তিনি আগামী সোমবার একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন, তবে কী ঘোষণা তা তিনি স্পষ্ট করেননি। সাম্প্রতিক দিনগুলোয় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে যুদ্ধ বন্ধে অগ্রগতির ঘাটতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন ট্রাম্প। এনবিসি নিউজকে ট্রাম্প বলেন, আমি মনে করি সোমবার রাশিয়া নিয়ে বড় একটি ঘোষণা দেব। যুক্তরাষ্ট্র, ন্যাটো এবং ইউক্রেনের মধ্যে একটি নতুন চুক্তি হয়েছে যাতে যুক্তরাষ্ট্র ন্যাটোকে অস্ত্র সরবরাহ করবে এবং ন্যাটো পুরো খরচ বহন করবে। ট্রাম্প আরও বলেন, আমরা ন্যাটোকে অস্ত্র পাঠাচ্ছি এবং ন্যাটো শতভাগ মূল্য দিচ্ছে, তারপর ন্যাটো সেই অস্ত্র ইউক্রেনকে দেবে। বিষয়টি সম্পর্কে জানা দুটি সূত্র বলছে, প্রথমবারের মতো ট্রাম্প প্রেসিডেন্ট থাকার সময় প্রেসিডেন্সিয়াল ড্রাউন অথরিটি ব্যবহার করে ইউক্রেনকে অস্ত্র পাঠাবেন। এই ক্ষমতা অনুযায়ী প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার থেকে জরুরি অবস্থায় মিত্রদেশকে সরাসরি অস্ত্র দিতে পারেন। এক সূত্র জানিয়েছে এই প্যাকেজের সম্ভাব্য মূল্য হতে পারে প্রায় $300 মিলিয়ন। এর আগে গত মঙ্গলবার ট্রাম্প বলেন, রুশ আগ্রাসনের মুখে ইউক্রেনের আত্মরক্ষার জন্য যুক্তরাষ্ট্র আরও অস্ত্র পাঠাবে। প্যাকেজে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মতো প্রতিরক্ষা ব্যবস্থা ও মাঝারি পাল্লার আক্রমণাত্মক রকেট অন্তর্ভুক্ত থাকতে পারে। এখন পর্যন্ত ট্রাম্প প্রশাসন শুধু জো বাইডেনের অনুমোদিত অস্ত্রই পাঠিয়েছে। হোয়াইট হাউস এবং পেন্টাগন এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। রাশিয়ার রাজধানী মস্কোর উপকণ্ঠে একটি যুদ্ধবিমান তৈরির কারখানা এবং তুলা অঞ্চলের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। কিয়েভ দাবি করছে এই হামলায় দুটি স্থাপনাতেই বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেনাবাহিনী দাবি করছে মস্কোর দক্ষিণ পূর্বে প্রায় 125 কিলোমিটার দূরের লুকভিৎসি শহরের অবস্থিত একটি বিমান কারখানায় ড্রোন হামলা চালানো হয়। সেখানে রাশিয়ার মিগ যুদ্ধবিমান তৈরি করা হয়। তুলা অঞ্চলের অপর স্থাপনাটি হচ্ছে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এবং ক্ষেপণাস্ত্র চালিত অস্ত্র ব্যবস্থার জন্য পরিচিত ইনস্ট্রুমেন্ট ডিজাইন ব্যুরো। টেলিগ্রামে এক বিবৃতিতে ইউক্রেনীয় সামরিক বাহিনী বলেছে, রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা ধ্বংস এবং ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন বন্ধে রাশিয়াকে বাধ্য করতে আমাদের প্রতিরক্ষা বাহিনী যথাযথ পদক্ষেপ নিচ্ছে। ইরানে আবারও হামলা চালানোর হুমকি দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এবার হামলায় আরও বেশি শক্তি প্রয়োগ করা হবে। বৃহস্পতিবার ইসরায়েলি বিমান বাহিনীর একটি অনুষ্ঠানে কথা বলেন তিনি। কাটজ এমন সময় বক্তব্য দিলেন যখন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চলছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী বিমান বাহিনীর অনুষ্ঠানে কাটজ বলেন, আপনারা যদি ইসরায়েলকে হুমকি দেন বা ক্ষতি করার চেষ্টা করেন তাহলে ইসরায়েলের লম্বা হাত তেহরান, তাবরিজ, ইস্পাহান যে কোনো জায়গায় আপনাদের কাছে পৌঁছে যাবে। আমাদের যদি ফিরতে বাধ্য করা হয় তাহলে আরও শক্তি নিয়ে ফিরব। ইসরায়েল কাটজের এমন হুঁশিয়ারির দিন বৃহস্পতিবারই ইরানের পরমাণু প্রকল্পগুলো নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। তাতে বলা হয়েছে, গত মাসে যুক্তরাষ্ট্রের বোমা হামলার পরও তেহরানের কাছে কিছু সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে বলে ধারণা করছে ইসরায়েল। এসব ইউরেনিয়াম পরমাণু অস্ত্র তৈরিতে ব্যবহৃত হওয়ার আশঙ্কা করছে দেশটি। ইসরায়েলের সর্বশেষ হিসেব অনুযায়ী হামলায় ইরানের পরমাণু কেন্দ্রে থাকা 18,000 সেন্ট্রিফিউজের বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে। তবে 60% মাত্রায় সমৃদ্ধ সব ইউরেনিয়াম নষ্ট হয়নি। কিছু ইউরেনিয়াম এখনও ইরানি বিজ্ঞানী ব্যবহার করতে পারবেন। ইসরায়েলের এক কর্মকর্তার হুঁশিয়ারি করে বলেন, যদি কেউ সেই ইউরেনিয়াম সংগ্রহের চেষ্টা করে তবে ইসরায়েল আবারও হামলা চালাবে। রয়টার্সের খবরে বলা হয়েছে, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মাথাব্যথা মূলত ইরানের পরমাণু প্রকল্পগুলো নিয়ে। প্রকল্পগুলো শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা হচ্ছে বলে ইরান দাবি করলেও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অভিযোগ, পরমাণু অস্ত্র তৈরির দিকে এগোচ্ছে ইরান। সম্প্রতি হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরান আবারও পরমাণু অস্ত্র তৈরির দিকে এগোলে দেশটির নতুন করে হামলা চালাবে ওয়াশিংটন। জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপনের জন্য শর্ত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। আর সেই শর্ত হলো দ্বৈত নীতি থেকে সরে আসতে হবে সংস্থাটিকে। আল জাজিরা জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট অ্যান্টনিও কস্তার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট। ফোন আলাপে পেজিশকিয়ান বলেছেন, কোনো বৈশ্বিক সংস্থা যদি নিরপেক্ষতার নীতি থেকে বিচ্যুত হয় তাহলে ওই সংস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয় আসে। IAEA আমাদের পরমাণু প্রকল্প নিয়ে তার দ্বৈত নীতি পরিবর্তন করবে কিনা তার উপর এই সংস্থাটির সঙ্গে আমাদের সম্পর্ক পুনঃস্থাপনের ব্যাপারটি নির্ভর করছে। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, পরবর্তীতে যদি ইরানকে লক্ষ্য করে কোনো হামলার ঘটনা ঘটে তাহলে তেহরানের জবাব আরও কঠোর এবং নিখুঁত হবে। গত জুন মাসের প্রথম সপ্তাহে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে IAEA। সেখানে বলা হয়, ইরানের কাছে প্রায় 450 কেজি ইউরেনিয়াম আছে এবং সেই ইউরেনিয়াম 60% বিশুদ্ধ। এই বিশুদ্ধতার মান যদি 90% উন্নীত করা যায় তাহলে অনায়াসেই পরমাণু বোমা বানানো সম্ভব।
আইএইএ এই প্রতিবেদন প্রকাশের পর ১৩ জুন ইরানে বিমান অভিযান শুরু করে ইসরায়েল। জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরানও। পরে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে শেষ হয় ইরান ইসরায়েলের ১২ দিনের সংঘাত। ইরান ইসরায়েলের সংঘাত বাধার পর তেহরান অভিযোগ করেছিল ইরানের পরমাণু প্রকল্প নিয়ে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রতিবেদন নিরপেক্ষ ছিল না এবং তাদের প্রতিবেদন ইসরায়েলের হাতে হামলার অজুহাত তুলে দিয়েছে। ২৫ জুন ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর আইএইএ এর সঙ্গে সহযোগিতা স্থগিতের দাবি জানিয়ে একটি বিল পাশ হয় ইরানের পার্লামেন্ট মজলিসে। পেজিশকিয়ান স্বাক্ষরের পর বর্তমানে সেটি আইনে পরিণত হয়েছে। গাজায় নিজেদের পোতা মাইনে দখলদার এক ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দক্ষিণ গাজার ক্যাপ্টেন রি বিরান নামে ২১ বছর বয়সী এই দখলদারের মৃত্যু হয়। তিনি গোলানি ব্রিগেডের নজরদারি ইউনিটের টিম কমান্ডার ছিলেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী প্রাথমিক তথ্যে জানিয়েছে গাজার খান ইউনিসে কয়েকটি ভবন ধ্বংসের কাজ করছিল সেনারা, যেগুলো হামাস ব্যবহার করছে বলে সন্দেহ তাদের। তাই ভবনগুলো ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা। এর অংশ হিসেবে সেগুলোতে মাইন পোতা হয়। মাইন পোতার ২ ঘণ্টা পর সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ক্যাপ্টেন বিরান আঘাতপ্রাপ্ত হন। ধারণা করা হচ্ছে কোনো শার্পনেল এসে হয়তো তার শরীরে আঘাত হানে। এই ঘটনার কিছু সময় পর তার মৃত্যু হয়। এদিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় সেদ তেইমান সামরিক ঘাঁটিতে এক ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন। সম্প্রতি তিনি গাজা যুদ্ধ থেকে ফিরে এসেছিলেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ পত্রিকার তথ্য অনুযায়ী নিহত ওই সেনা গোলানি ব্রিগেডের সদস্য ছিলেন। তিনি গাজা থেকে ফিরে ঘাঁটিতে বিশ্রাম নিচ্ছিলেন এবং সেখানে সামরিক পুলিশের জেরার মুখে পড়েন। মাসখানেক আগে তার বিরুদ্ধে একটি তদন্ত শুরু হয় এবং তার অস্ত্র জব্দ করার নির্দেশ দিয়েছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে হারেজ জানায় তিনি এক ঘুমন্ত বন্ধুর অস্ত্র ব্যবহার করে নিজেকে গুলি করেন। আত্মহত্যার কারণ হিসেবে তদন্তের বিষয়টি ব্যক্তিগত আচরণের সঙ্গে সম্পর্কিত নয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তবে বিস্তারিত কিছু বলা হয়নি। জানা গেছে ওই সেনার এক ঘনিষ্ঠ বন্ধু গত মাসে গাজার একটি বিস্ফোরণে নিহত হন। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো বলছে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরুর পর সেনাবাহিনীতে আত্মহত্যার হার বেড়েছে। গাজায় বর্বর হামলার মধ্যে দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে গোপন আলোচনা করছিল সৌদি আরব। যদিও দেশটি শর্ত দিয়েছিল গাজায় যদি যুদ্ধ বন্ধ হয় তাহলেই তারা এই পথে এগোবে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস শুক্রবার এই তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমটি বলছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে গত বছরের মাঝামাঝি সময়ে চেষ্টা হয়। ওই সময় আশা করা হয়েছিল সৌদির সঙ্গে সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিলে নেতানিয়াহু স্থায়ীভাবে গাজায় যুদ্ধ বন্ধ করতে চাইবে। নেতানিয়াহু প্রাথমিক অবস্থায় এতে সায়ও দিয়েছিলেন এবং মে মাসে তিনি যুদ্ধবিরতির একটি প্রস্তাব সামনে এনেছিলেন। কিন্তু জুলাইয়ের শেষ দিকে তিনি গাজা যুদ্ধবিরতিতে নতুন শর্ত আরোপ করেন। এতে করে ইসরায়েল সৌদি সম্পর্ক স্থাপনের সম্ভাবনাটি শেষ হয়ে যায়। সংবাদ মাধ্যমটি জানিয়েছে সৌদি ইসরায়েল সম্পর্ক গড়ার নতুন প্রচেষ্টা শুরু হয় ২০২৪ সালের ১৮ মে। ওই সময় যুক্তরাষ্ট্রের তৎকালীন জাতীয় নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান সৌদি আরবের দাম্মামে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করেন। ওই সময় দখলদার ইসরায়েলের প্রতি আরব রাষ্ট্রগুলো অনেক বেশি ক্ষুব্ধ ছিল। তা সত্ত্বেও সুলিভানের সঙ্গে বৈঠকে বসেন প্রিন্স সালমান। তিনি ইসরায়েল সৌদি সম্পর্ক স্থাপনের বিষয়টি চূড়ান্ত করার কথাও বলেন, তবে শর্ত দেন গাজায় যুদ্ধ বন্ধ এবং ভবিষ্যতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে নিশ্চয়তা দিতে হবে। এরপর ১৯ মে সুলিভান ইসরায়েলে যান এবং নেতানিয়াহুকে প্রিন্স সালমানের বার্তা পৌঁছে দেন। এরও পরে ২৭ মে ইসরায়েল যুদ্ধবিরতির প্রস্তাব দেয়, যার ৪ দিন পর জো বাইডেন প্রকাশ্যে যুদ্ধবিরতি চুক্তি প্রস্তাবের ঘোষণা দেন। কিন্তু ইসরায়েল স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি না দেওয়ায় হামাস তাতে রাজি হয়নি। ওই সময় সৌদির সঙ্গে সম্পর্ক না হলেও ইসরায়েল তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এর অংশ হিসেবে নিজের মন্ত্রীকে গোপনে আরব আমিরাতে পাঠিয়েছিলেন নেতানিয়াহু। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।